2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে পালাবদল। আর সেই পালাবদলের পর বাংলাদেশে ঠিক কি কি ঘটনা ঘটেছে বা এখনো পর্যন্ত ঘটে চলেছে তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ছবি এবং বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরি। আরও ভালোভাবে সেই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরব, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের। স্যারের সঙ্গে কথা বলবো এবং অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি সেটাও স্যারের থেকে বোঝার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদেরকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আর প্লাস নিউজে। আমি প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঠিক কী ঘটনা ঘটেছিল, কারণ একাধিক সংবাদ মাধ্যম একাধিক ঘটনা তুলে ধরেছে। এটা আসলে ওয়াশিংটনের বাইডেন প্রশাসনের ডিপ স্টেট এজেন্ডা, যেখানে পরিকল্পনা ছিল রেজিম চেঞ্জ। এখানে এটাকে আমরা বলি ভায়োলেন্ট ইনসারেকশন। এটা একটা সহিংস উত্থান, যেখানে জঙ্গিরা অংশ নিয়েছিল, বিশেষ করে ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশের জামায়াতে ইসলামী, তাদের অঙ্গ সংগঠন, ছাত্র শিবির, এর সঙ্গে ছাত্র সমাজের একটা বড় অংশ, যারা প্রতারিত হয়েছিল, এবং এখানে সেনাবাহিনীরও একটা অংশে, বিশেষ করে সেনা প্রধানের নেতৃত্বে সেনাবাহিনীর একটা অংশের এই উত্থানের সঙ্গে জড়িয়ে পড়ার বিষয়টাও সামনে এসেছে, এবং এদের এই রেজিম চেঞ্জের মুখচ্ছবি ছিলেন মূলত মোহাম্মদ ইউনূস, তিনি ডিপ স্টেটের পাপেট এবং ছদ্মবেশী এক গণ্ড, যাকে বলা হয় ইম্পোস্টার। এটি একটা গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫-এর ১৫ই আগস্ট সপরিবারে নৃশংসভাবে হত্যা করা।
স্যার আপনি সেদিন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা বিদেশে অবস্থান করা বেলজিয়ামে অবস্থান করা তারা লাকিলি এসকেপ করেছে, কিন্তু বাংলাদেশে ষড়যন্ত্রের যে ধারাবাহিকতা, জেলের অভ্যন্তরে আমাদের জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, 2004 সালে 21শে আগস্ট তৎকালীন বিরোধী দলের নেতা জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলা। সেদিন আমাদের নেত্রী বলবো লাকিলি তিনি স্টেট করেছিলেন, যদিও গ্রেনেডের আঘাতে তার একটা কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের মহিলা নেত্রী বেগম আইভি রহমান সহ 23টি প্রাণ সেদিন ঝরে গিয়েছিল। 500-রও বেশি আমাদের নেতা কর্মী আহত হয়েছিল, অনেকেই চিরদিনের মতো পঙ্গুত্ব বরণ করেছিল। আপনারা জানেন সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ মোট 20 বার আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর হামলা এসেছে এবং এইসব ব্যর্থ হামলার পর তাকে বারে বারে টার্গেট করা হয়েছে এবং আমরা দেখতে পাই যে তিনি বাংলাদেশে যারা 71-এর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধীদের বিচার সংগঠিত করেছিলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। সেখানে যুদ্ধাপরাধীদের প্রধান নেতা যারা জামাতে ইসলামী নেতা, তাদের ফাঁসি হয়েছিল এবং তাদের ফাঁসি এক্সিকিউট করা হয়েছে। এবং এখানেই স্বাধীনতা বিরোধী জামাত শিবির এদের একটা আক্রোশ, প্রতিশোধ প্রবণতা, এরা ভেতরে বিশেষ করে আন্ডারগ্রাউন্ড
জঙ্গি তৎপরতা, এর মধ্য দিয়ে তারা বারবার আঘাত আনতে চেষ্টা করে ব্যর্থ হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুধু বাংলাদেশে ঈর্ষণীয় উন্নয়ন, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল, বাংলাদেশের অর্জন ও উন্নয়ন পৃথিবীর বিরল অর্জন বলে খ্যাত হয়েছিল। তখন এই যুদ্ধাপরাধী যাদের বিচার হয়েছে, তাদের দল জামাত ইসলামী, তারা জঙ্গি তৎপরতা চালিয়েছিল, কিন্তু অসম সাহসে আমাদের নেত্রী জঙ্গি হামলা প্রতিহত করে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এবারে আপনার কাছে স্যার অবশ্যই শুনবো, কিন্তু এবারে যে প্রশ্নটা রাখবো, আমি আবারও একটু জুলাই আগস্ট আন্দোলনের ওই প্রেক্ষাপটটাতে ফিরে যেতে চাইছি। অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে তথ্য আমরা পেয়েছি, 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সত্যিই কি দেশ ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল? এটা একটা বিষয় যেমন জানবো। অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি 4ঠা আগস্ট একেবারে গণভবনে গভীর রাত পর্যন্ত বৈঠক করেছিলেন বা মিটিং করেছিলেন। তারপর হঠাৎ করে 5ই আগস্ট কেন সেনার এতটা ঢিলেমি লক্ষ্য করা গিয়েছিল? এ ব্যাপারে আমি তো পরিষ্কার করে বিষয়টি বলতে চেষ্টা করেছি। কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে এবং কারা কারা বিশ্বাসঘাতকতা অংশ নিয়েছিল, সেটা তো স্পষ্টভাবেই আমরা বলতে চেষ্টা করেছি। 5 আগস্টের পর বিভিন্ন সময় আমাদের বিভিন্ন নেতা অনেকেরই বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়েছে। আমি এখানে বলেছি, এখানে একটা রাজনৈতিক শক্তি ছিল যারা 71-এ পরাজয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল। তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারে ফাঁসি তথা মৃত্যুদণ্ডের প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তারা ছিল 5ই আগস্টে মূলত প্রধান রাজনৈতিক শক্তি, যার সঙ্গে ছাত্রদের একটা বড় অংশ প্রতারিত হয়ে সেই আন্দোলনে অংশ নিয়েছিল। এই ব্যাপারগুলো এখন অনেকটাই পরিষ্কার এখানে, এবং এখানে আপনি বলতে পারেন 71-এ পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান ও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের ওভার অপারেশন তারা চালিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নেয় এবং পাকিস্তানের দূতাবাস, আইএসআই তৎপরতা, এগুলো এই ষড়যন্ত্র
ষড়যন্ত্রের বা ডিফেস্টিং এজেন্ডার বাস্তবায়নে সক্রিয় ছিল। একথা আমি আগেই পরিষ্কার করে বলার চেষ্টা করেছি। এবার একটু বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের বিষয়ে আলোকপাত করি, কারণ নির্বাচনে ইতিমধ্যে আওয়ামী লীগের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিচ্ছে? দেখুন, আওয়ামী লীগের কার্যকলাপ বাংলাদেশের প্রাচীনতম দল, ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগের কার্যকলাপ তারা ইউনূস সরকার সাসপেন্ড করেছে। তার আগে আমাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করে জামাতপন্থী প্রশাসন এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানেও প্রশাসন সাজানো হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে দেখা যায় যে জামাত শিবির ঘেঁষা তাদের ক্যাডার এই প্রশাসনে অন্তর্ভুক্ত করা হয় এবং এরপর ছাত্রলীগকে অনুপস্থিত রেখে বিশ্ববিদ্যালয়, 4টি পাবলিক ইউনিভার্সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এটাও ছিল একটা সাধারণ নির্বাচন, একেবারেই প্রহসনের নির্বাচন। তারা ঠান্ডা মাথায় একে একে সব সাজিয়ে তার বাস্তবায়নে অগ্রসর হতে থাকে। এবং আমি আপনাদের বলতে চাই এবং দেশের জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা নির্বাচনের দল, আমরা জনগণের দল। আমাদের শক্তির উৎস বাংলাদেশের মাটি, অনেক গভীরে। আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আমরা যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণের পক্ষপাত। অর্থাৎ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হিসাবে আমরা নির্বাচনের বিরোধিতা করি না, কিন্তু আমাদের কার্যকলাপ দলীয়ভাবে যখন নিষিদ্ধ, যখন আমাদের নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনে আমাদের প্রতীক এবং দলকে বাদ দেওয়া হয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ রাখা হয়নি। দেখুন, দেশের 60 থেকে 62% জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে। এই বিপুল সংখ্যক লোক যে পার্টি সমর্থক, সেই পার্টিকে নির্বাচন থেকে দূরে রেখে বাংলাদেশে পার্টিসিপেটরি বা ইনক্লুসিভ
অংশগ্রহণমূলক নির্বাচন কি করে সম্ভব? এতে নির্বাচন ফ্রিও হয় না, ফেয়ারও হয় না, ইম্পার্শিয়ালও হয় না, পার্টিসিপেটরিও হয় না, ইনক্লুসিভও। এ ধরনের অবৈধ এ সরকারের অবৈধ নির্বাচন আমরা কিভাবে অংশ নিই? আর আমরা এটা বলতে চাই, আমাদেরকে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর সমর্থন পুষ্ট দল আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন আমরা সমর্থন করি না। এই নির্বাচন প্রয়োজনে আমরা বয়কট করব, এই নির্বাচন রেজিস্ট করব, এটাই আমাদের পার্টি সিদ্ধান্ত। 17ই নভেম্বর আওয়ামী লীগের জন্য একটা বড় দিন বলতেই হচ্ছে, কারণ দিনটার গুরুত্ব কি আর বোধহয় আমার বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এটুকুই জানতে চাইছি, দলনেত্রী কি ফিরছেন বাংলাদেশে? দেখুন, এটা সমসাময়িক পরিস্থিতি, বাংলাদেশের বাস্তব অবস্থা, নেতৃত্ব হুট করে এই অনিশ্চয়তা, এই অস্থিরতা, এর মধ্যে নেত্রী বাংলাদেশে ফিরবেন, এটাই আমার কাছে মনে হয় কিছু গুজব স্বার্থান্বেষী মহল তৈরি করে, কোন সেফ গুজব। এখন তার ফেরার মতো কোন অবস্থা নেই। যখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকবে, যখন বাংলাদেশে নিরাপত্তা গ্যারান্টি থাকবে, যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের সঠিক অবস্থা বিরাজমান থাকবে, তখন আমাদের নেত্রী সক্রিয়ভাবে বিবেচনা করতে পারেন তিনি দেশে ফিরবেন। আর উনি যাদের আজকে আশ্রয় আছে ভারত, বলা বাহুল্য আমাদের ৭১ আমাদের স্বাধীনতার সেই দুঃসময়ে আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ভারত, যারা আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছিল, ভারত সরকার। তার আগে ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৬ বছর ভারতের তত্ত্বাবধানে আশ্রয় ছিলেন। কাজে এখন আমাদের একটা বিষয় বিবেচনা করতে হবে, আজকে আন্তর্জাতিক জাতীয় অনেক কিছুই পরিস্থিতিকে ইনফ্লুয়েন্স করছে। আজকে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি দক্ষিণ পূর্ব এশিয়া নতুন করে
বৃহৎ শক্তি এবং বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল চিকেন স্ন্যাক, এখানে একটা নতুন জিওপলিটিক্যাল কন্ডিশন সৃষ্টি হয়েছে, যেখানে ইসলামাবাদ জড়িত, যেখানে ডিপ স্টেটের পরিকল্পনা আমাদের সাগরের প্রবেশদ্বার, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ওদিকে মার্কিন কংগ্রেসের প্রস্তাব অনুযায়ী রাখাইন, আরাকান, মিয়ানমারের দুটি প্রদেশকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা, এদিকে পাকিস্তানের বাংলাদেশকে যুক্ত করে কনফেডারেশন প্রতিষ্ঠা, যে অশুভ আকার ইসলামাবাদ আর ঢাকার সাথে এখন ষড়যন্ত্রমূলক ভয়াবহ এক ডিএস্টাবলিশন প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্নমুখী পদক্ষেপ আমরা লক্ষ্য করছি। আমি একদম একটা প্রশ্ন দিয়ে এবার শেষ করতে চাই। 2024 সালের 5ই অগাস্ট আর 2025-এর নভেম্বর, এই 14-15 মাসে বাংলাদেশ এগোলো না বাংলাদেশ পিছলো? বাংলাদেশ পিছিয়ে গেছে। কতটা? বাংলাদেশ পিছিয়ে গেছে, এখন আর সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ, এটা দিন রাতের মতো পার্থক্য। আজকে বাংলাদেশ ভয়াবহ এক অনিশ্চয়তা, অস্থিরতা, অন্ধকারে নিমজ্জিত। বাংলাদেশে আজ বিশ্ব ব্যাংকের হিসেবে 27 লাখ লোকের চাকরি চলে গেছে, এর মধ্যে 13 লাখই হচ্ছে নারী। আজকে বাংলাদেশের ইনফ্লেশন এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। দারিদ্র্যে শেখ হাসিনার আমলে 18% মানুষ দারিদ্র্য সীমা, এবং সে 18% এখন 28%-এ সীমারেখা চলে গেছে। যে ক্রিটিক্যাল কন্ডিশন আজকে গিনির মতো দেশে, ইউক্রেনের মতো দেশে এবং সাদের মতো দেশে আজকে বিরাজমান। বাংলাদেশে খেলাপি ঋণ শেখ হাসিনার আমলে ছিল 8%, সেটাও 28% পেরিয়ে গেছে।
দেশের মানুষ আজকে অসহায়, সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং সারা দেশে মিল কলকারখানা বন্ধ, আমাদের গার্মেন্ট শিল্প যেটা ছিল সম্ভাবনা সেটা এখন ধ্বংসের পথে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আজকে মোবোক্রেসিতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী আজকে কারাগারে মানবেতর জীবন যাপন করছে। আর চাঁদাবাজি, লুণ্ঠন, মোবোক্রেসি পুরো দমে চলছে। দিনের বেলা কারো জীবন নিরাপদ নয়, দিনেও নয়, রাতেও নয়। প্রত্যেকেই আজকে নিরাপত্তাহীনতার মধ্যে আছে। সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য ধরা ছোঁয়ার বাইরে, জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে, নিম্ন আয়ের মানুষ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবার জীবনে নাভিশ্বাস উঠেছে। আজকে বাংলাদেশে সাংবাদিকদের প্রায় 1000 সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আজকে বহু সাংবাদিক কারাগারে, বহু সাংবাদিকের চাকরি নেই। আজকে মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। মিডিয়া স্বৈর শাসকের, সেই স্বৈর শাসকের কবজা বন্দী হয়ে আজকে সত্য কেউ লিখতে পারে না। সাহস করে সত্য কথা বলার মতো পরিবেশ বাংলাদেশে আজ নেই। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এত সময় আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, এবং বর্তমানে বাংলাদেশের ঠিক কী পরিস্থিতি তিনি একেবারে খুব সুন্দরভাবে বর্তমান চিত্রটা আমাদের সামনে তুলে ধরলেন। স্যারকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে এই আইসিটি প্রহসনমূলক যে বিচার, মকারি অফ জাস্টিস, যেটা বাংলাদেশে আজকে 17 নভেম্বরে যে ফার্সিক্যাল রাগ, যে পলিটিক্যালি মোটিভেটেড প্রিডিটারমিন। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা এখানেই সাক্ষাৎকারটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যারের সঙ্গে এতক্ষণ কথা বলে যেটা মনে হলো, বাংলাদেশ একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এটা ভুললে চলবে না যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন। কবে ফিরবেন তার উত্তর অবশ্যই সময় দেবে। তবে আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনকে মানছে না। দেশের 70% মানুষ আওয়ামী লীগের পক্ষে রয়েছে। তাই আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন বয়কট করা হবে, একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের।